হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের কৌশিক স্যার। আজ আমি তোমাদের ক্লাস 9-এর চ্যাপ্টার মোলের ধারণা এই বিষয়টি সম্পর্কে আলোচনা করব। মোলের ধারণা এই কনসেপ্টটি প্রথম দেন অ্যাভোগাড্রো। বেশ বড় নাম, লোরেঞ্জো রোমারিও অ্যামিডিও চার্লো অ্যাভোগাড্রো। এই চ্যাপ্টারে আমরা শিখব যে আগের চ্যাপ্টারে যা শিখেছিলাম অণু এবং পরমাণুর ধারণা, সেগুলো আবার একটু ঝালিয়ে নেব। তার সাথে শিখব অ্যাভোগাড্রো প্রকল্প, মোল কী এবং অ্যাভোগাড্রো সংখ্যা সম্পর্কে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। এবার আমরা এই আগের চ্যাপ্টারে অণু এবং পরমাণু সম্পর্কে যে ধারণা লাভ করা হয়েছে সেগুলো একটু ঝালিয়ে নেওয়া যাক। কোনো পদার্থের সবথেকে ছোট কণা হলো পরমাণু। অর্থাৎ যে কোনো পদার্থই তৈরি হয় পরমাণু দিয়ে। পদার্থ যদি ভাঙা হয়, যে কোনো পদার্থকে ভাঙা হয়, সবথেকে যেটা ছোটো কণা যাকে আর ভাঙা সম্ভব নয় সেটি হবে পরমাণু। যেমন এখানে দেখতে পাচ্ছি একটি পদার্থ সবথেকে ছোটো কণা পরমাণু। সে পরমাণুটাকে যদি আমি একটু ম্যাগনিফাই করে একটু বড় করে দেখা যায়, তাহলে দেখব যে সেই পরমাণুর মধ্যে কিছু কণিকা আছে। পরমাণু সাধারণত দুটি অংশে বিভক্ত আছে সেখানে। ঠিক তার কেন্দ্রের অংশটিকে বলা হয় নিউক্লিয়াস, আর সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে অসংখ্য ইলেকট্রন, যাকে বলা হয় ইলেকট্রন মহল। এখানে একটি অক্সিজেন পরমাণু দেখতে পাচ্ছি, কিংবা এখানে দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম পরমাণু, যার কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস, আর তাকে কেন্দ্র করে ঘুরছে অসংখ্য ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে। এটা আমরা আগেই চ্যাপ্টারে পড়েছি, যেখানে রাদারফোর্ড মডেল, বোর মডেল সম্পর্কে জেনেছি। পরমাণু এই ধারণাটি দেন জন ডাল্টন। তার মতে মৌলিক পদার্থের সবথেকে ক্ষুদ্রতম কণা হলো পরমাণু, যাকে আর কোনোভাবেই ভাঙা যায় না, কোনো রাসায়নিক বিক্রিয়ায় না, কোনোভাবে আর ভাঙা যায় না, যার মধ্যে সেই মৌলিক পদার্থের সমস্ত ধর্মই বর্তমান থাকে। এই পরমাণুর মধ্যে যে সবথেকে বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনগুলোই অন্য পরমাণুর সাথে আদান প্রদানের মাধ্যমে এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এই পরমাণু কখনোই তাই স্বাধীনভাবে থাকতে পারে না। সবসময় পরমাণু অন্য পরমাণুর নিকটে এলে এরা স্বাধীনভাবে থাকতে পারে না, এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, শুধুমাত্র নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুগুলি ছাড়া। পরমাণু পরবর্তীকালে জানা গেল যে পরমাণুকেও ভাঙা সম্ভব, এবং তার মধ্যে 3 ধরনের কণিকা থাকে। কেন্দ্রে আছে আমাদের প্রোটন এবং নিউট্রন, এবং তাকে কেন্দ্র করে ঘুরছে ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে। আমরা যেমন দেখছি অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণুকে এইভাবে চিহ্নিত করে লেখা যায়। অক্সিজেনের চিহ্ন হচ্ছে ও, নিচে 8 আর ওপরে 16। এই নিচের অংশটিকে 8, এটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, অর্থাৎ এই পরমাণুর মধ্যে কয়টি প্রোটন আছে সেটাকে নির্দেশ করছে। যেমন এখানে দেখা যাচ্ছে 8টি প্রোটন আছে এই কেন্দ্রে। এই সবুজ রঙের অংশগুলিকে বলা হয় প্রোটন, যারা পজিটিভ চার্জ। এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে 13, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 13 মানে হচ্ছে এর মধ্যে 13টি প্রোটন আছে, এবং যে কটি প্রোটন থাকে সে কটি ইলেকট্রন থাকে। ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরছে, আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8। অক্সিজেনের ক্ষেত্রে 8টা ইলেকট্রন, এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 13টি ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে ঘুরছে। এবং এই যে চিহ্ন ও কিংবা অ্যালুমিনিয়ামের এল, তার উপরে যে সংখ্যাটি আছে এখানে 16, ওখানে 27, এটাকে বলা হয় ভর সংখ্যা। ভর সংখ্যা বলতে পরমাণুর সমস্ত ভর তার কেন্দ্রে আছে, সবথেকে ভারী কণাগুলি তার কেন্দ্রে আছে, প্রোটন এবং নিউট্রনরা, তাদের মোট সংখ্যাকেই বলা হয় ভর সংখ্যা। যেমন এখানে দেখতে পাচ্ছি 8টি প্রোটন এবং 8টি নিউট্রন মিলে মোট হচ্ছে 16, অর্থাৎ অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে 16। এদিকে অ্যালুমিনিয়ামের 13টি প্রোটন এবং 14টি নিউট্রন মিলে এই নিউক্লিয়াসের মধ্যে মোট 27টি কণা আছে, তাই জন্য এর ভর সংখ্যা হলো 27। বোঝা গেল? তাহলে পদার্থের সবথেকে ছোটো কণা হলো পরমাণু, যাকে পরবর্তীকালে ভাঙা সম্ভব হয়েছে। মাঝখানে নিউক্লিয়াস মহল, সেখানে প্রোটন এবং নিউট্রনরা থাকে, এবং তাকে কেন্দ্র করে ইলেকট্রনরা ঘুরছে। অণু
যার ধারণা দেন অ্যামেডিও অ্যাভোগাড্রো। কয়েকটি পরমাণু বা এক বা একাধিক পরমাণু যুক্ত হয়ে তৈরি করে একটি অণু। তারপরে অণুগুলো একসাথে সংঘবদ্ধভাবে তৈরি করে একটি পদার্থকে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলি অণু, এই হিলিয়াম, নিয়ন, অর্গান, জেনন, রেডন, ক্রিপ্টন, এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের অণু। এই নিষ্ক্রিয় গ্যাসের অণুগুলি হচ্ছে এক পরমাণু। তার মানে কি? তার মানে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের একটি পরমাণু দিয়েই একটি অণু তৈরি হয়েছে। এদের অণু এবং পরমাণু একই। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি অক্সিজেন হচ্ছে দ্বিপরমাণুক। তার মানে অক্সিজেনের দুটি পরমাণু নিয়ে তৈরি হয়েছে অক্সিজেনের একটি অণু। হাইড্রোজেন দ্বিপরমাণুক, দুটি হাইড্রোজেন পরমাণু নিয়ে তৈরি হচ্ছে হাইড্রোজেনের একটি অণু। যেমন মিথেন গ্যাস CH4, মিথেন হচ্ছে 5টি পরমাণু নিয়ে তৈরি হচ্ছে। মাঝখানে আছে কার্বন পরমাণু আর তাকে ঘিরে আছে 4টি হাইড্রোজেন পরমাণু। কার্বন ডাইঅক্সাইড 3 পরমাণুক, মাঝখানে কার্বন পরমাণু আর দুই দিকে আছে 2টি অক্সিজেন পরমাণু। অণু কাকে বলছে? অণু মৌলিক কিংবা যৌগিক পদার্থের সবথেকে ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের সবথেকে ক্ষুদ্রতম কণা দেখতে পাচ্ছি পরমাণু। এখন মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ যদি একসাথে ভাবা যায় তাহলে তার সবথেকে ক্ষুদ্রতম কণা হবে অণু। এবং সেই অণুর মধ্যেই সেই পদার্থের সমস্ত গুণ বর্তমান থাকে। অণুরা কিন্তু স্বাধীনভাবে থাকতে পারে। এরা যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, অণু ভেঙে পরমাণুতে রূপান্তর হবে, তারপর তার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। তাছাড়া কিন্তু অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই অণুকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে মৌলিক অণু, অর্থাৎ একই মৌলিক পদার্থের এক বা একাধিক পরমাণু নিয়ে তৈরি হচ্ছে মৌলিক অণু। যেমন এখানে দেখতে পাচ্ছি অক্সিজেনের যে অণুটি, এটা হচ্ছে মৌলিক অণু, কারণ এখানে দুটি একই মৌলিক পদার্থের পরমাণু নিয়ে তৈরি, দুটি হচ্ছে অক্সিজেন পরমাণু নিয়ে তৈরি। যেমন এখানে হাইড্রোজেন, এটি হচ্ছে মৌলিক অণু, দুটি হাইড্রোজেন পরমাণু নিয়েই তৈরি হচ্ছে, অন্য কোনো মৌলিক পদার্থের পরমাণু এখানে নেই, তাই জন্য এটা হচ্ছে মৌলিক অণু। আবার দেখা যায় যৌগিক অণু, বিভিন্ন মৌলিক পদার্থের এক বা একাধিক পরমাণু নিয়ে তৈরি হচ্ছে। যেমন জল, H2O, জলের এখানে দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু। আমরা ছবিতে দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড, যেখানে মাঝখানে এই কার্বন পরমাণু এবং দুই ধারে অক্সিজেন দুটি পরমাণু। আর বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণু নিয়ে তৈরি অণুকেই বলা হয় যৌগিক অণু। তাহলে বোঝা গেল অণু পরমাণুর ধারণা। তাহলে পদার্থ তৈরি হচ্ছে পরমাণু নিয়ে, কতগুলি পরমাণু, এক বা একাধিক পরমাণু যুক্ত হয়ে তৈরি করছে অণু, এবং অণুগুলো সংঘবদ্ধভাবে একটি সম্পূর্ণ পদার্থ তৈরি করে। এটা আমরা আগের চ্যাপ্টারে শিখেছি। এবারে এই চ্যাপ্টারে আমরা আরও অন্য কিছু শিখব। পারমাণবিকতা বা অ্যাটমিসিটি। দেখা যায় কোনো মৌলের একটি অণু যে কটি পরমাণু নিয়ে গঠিত তাকেই বলা হয় সেই মৌলের পারমাণবিকতা বা অ্যাটমিসিটি। যেমন এখানে দেখতে পাচ্ছি এই টেবিলটায় অক্সিজেন পরমাণু চিহ্ন হচ্ছে ও, পরমাণুকে সাধারণত চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় ও, এবং তার পারমাণবিকতা 2। তার মানে একটি অক্সিজেনের অণু O2 তৈরি হয় দুটি অক্সিজেনের পরমাণু দিয়ে। ঠিক তেমনি ফসফরাসের পরমাণুর চিহ্ন P, একটি ফসফরাসের অণু তৈরি হয় 4টি ফসফরাসের পরমাণু নিয়ে। অসমিয়াম একটি অসমিয়ামের অণু তৈরি হয় 8টি অসমিয়ামের পরমাণু দিয়ে। অণু দেখতে পাচ্ছি সোডিয়ামের ক্ষেত্রে একটি অণু একটি পরমাণু দিয়ে তৈরি হচ্ছে। সালফারের একটি অণু 8টি পরমাণু দিয়ে তৈরি হয়। ক্লোরিনের পারমাণবিকতা 2, তার মানে ক্লোরিনের একটি অণু 2টি পরমাণু দিয়ে গঠিত হয়। অন্যদিকে দেখতে পাচ্ছি অক্সিজেনের দিয়েই তৈরি হচ্ছে আমাদের ওজোন গ্যাসের একটি অণু 3টি অক্সিজেনের পরমাণু দিয়ে তৈরি হয়। অন্যদিকে পটাশিয়ামের চিহ্ন হচ্ছে K, সংকেত K, কারণ এখানে একটি অণু একটি পরমাণু দিয়েই তৈরি হয়েছে। হাইড্রোজেনের চিহ্ন H এবং সংকেত হচ্ছে H2, হাইড্রোজেনের একটি অণু 2টি পরমাণু দিয়ে তৈরি হয়। অণু হলো কোনো অণুকে প্রকাশ করা হয় কোনো মৌলের সংকেতের সাহায্যে এবং বা মৌল বা যৌগের, এবং পরমাণুকে প্রকাশ করা হয় মৌলের চিহ্নের সাহায্যে। পারমাণবিকতা বলা হয় একটি অণুতে কয়টি পরমাণু আছে। ঠিক আছে,
এবার দেখে নিই অ্যাভোগাড্রো প্রকল্প বা অ্যাভোগাড্রো হাইপোথিসিস কি। অ্যাভোগাড্রো কী বলেছিলেন? উনি বলেছিলেন যে একই চাপ ও উষ্ণতায় সমায়তন সকল গ্যাসের মধ্যে সমসংখ্যক অণু বর্তমান। আমরা জানি গ্যাসের নির্দিষ্ট কোনো আয়তন নেই। গ্যাসের আয়তনকে যদি নির্দিষ্ট করতে হয় সেক্ষেত্রে চাপ এবং উষ্ণতাকেও নির্দিষ্ট রাখতে হবে। অর্থাৎ চাপ আর উষ্ণতার পরিবর্তন হলেই আয়তনের পরিবর্তন হয়। গ্যাসের ক্ষেত্রে তাই বলা হয় একই চাপ ও উষ্ণতায় সমায়তন সকল গ্যাসের মধ্যে সমসংখ্যক অণু বর্তমান। চারটে জিনিস আছে: চাপ, উষ্ণতা, আয়তন এবং অণুর সংখ্যা। আমরা এখানে একটি ডায়াগ্রামের সাহায্যে বুঝে নিই। প্রথমে তিনটি পাত্র নেওয়া হলো, তিনটি একই আয়তনের পাত্র যাদের আয়তন প্রত্যেকেরই ভি। পি চাপ হিসেবে ধরা হয়, টি হচ্ছে উষ্ণতা, ভি আয়তন। প্রত্যেকেরই আয়তন ভি। এখন প্রথম পাত্রে আমরা অক্সিজেনের গ্যাস রাখবো। অক্সিজেনের অণু হচ্ছে একটি অণু দুটি পরমাণু নিয়ে তৈরি। দ্বিতীয় পাত্রে আমরা নিয়ন, নিষ্ক্রিয় গ্যাস নিয়নকে রাখবো। একটি অণু একটি পরমাণু দিয়েই তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখবো, যেখানে একটি অণু তিনটি পরমাণু নিয়ে তৈরি হয়। অ্যামোনিয়া গ্যাস NH3, অ্যামোনিয়া গ্যাস রাখবো এই চতুর্থ পাত্রে, যেখানে একটি অণু চারটি পরমাণু নিয়ে গঠিত। এবং শেষ পাত্রে আমরা রাখছি মিথেন গ্যাস, যেখানে একটি অণু পাঁচটি পরমাণু নিয়ে গঠিত। এবং প্রত্যেকটি পাত্রে গ্যাস ভর্তি করে এবং তাদেরকে একটি নির্দিষ্ট চাপে রাখা হলো। ধরে নেই সেটা 50 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান করে রাখা হয়েছে। এবং সেখানে উষ্ণতাকেও আমরা সমান রেখে দিয়েছি। প্রত্যেকটা ক্ষেত্রে রুম টেম্পারেচার ধরে নেই 30 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। এবং প্রত্যেকটি পাত্রের আয়তন 300 সিসি করে আছে। এখন তাহলে দেখা গেল অ্যাভোগাড্রো প্রকল্পের প্রথম শর্তগুলো আমরা কমপ্লিট করলাম, যে প্রত্যেকেরই চাপ একই, উষ্ণতা একই এবং নির্দিষ্ট আয়তনের পাত্র আছে বা সম আয়তনের আছে। তাহলে এই প্রত্যেকটা গ্যাসের মধ্যে যে গ্যাস আছে, গ্যাসের মধ্যে যে অণু আছে, অণু এক পরমাণু হোক, দ্বিপরমাণু হোক, তিন পরমাণু হোক, চার পরমাণু কিংবা পাঁচ পরমাণু, যাই হোক না কেন, কিন্তু অণুর সংখ্যা প্রত্যেক ক্ষেত্রে একই হবে। আমরা দেখতে পাচ্ছি এই যে অণু আছে, প্রত্যেকটা গ্যাসের মধ্যে কিন্তু একই সংখ্যায় অণু আছে। আমরা এখানে অণুর সংখ্যাকে n∧m দিয়ে বুঝবো এবং পরমাণুর সংখ্যাকে n∧a দিয়ে বুঝবো। প্রথম ক্ষেত্রে দেখতে পাচ্ছি 10টি পরমাণু আছে। অক্সিজেনের পরমাণু গুনে নিতে পারো, 1 2 3 10টি পরমাণু আছে। এই পরমাণু বলছি অণু আছে 10টি অণু, প্রথম ক্ষেত্রে 10টি অণু আছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখতে পাচ্ছি নিয়ন গ্যাসেরও 10টি অণু আছে। তৃতীয় ক্ষেত্রে দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইডের 10টি অণু আছে। চতুর্থ ক্ষেত্রেও অ্যামোনিয়ারও দেখতে পাচ্ছি 10টি অণু এবং মিথেনেরও 10টি অণু আছে। অর্থাৎ অ্যাভোগাড্রো প্রকল্প যা বলছে যে চাপ, উষ্ণতা এবং আয়তন যদি একই রাখা হয়, যদি পরিবর্তন না করা হয়, যে কোনো গ্যাসের মধ্যেই সমসংখ্যক অণু বর্তমান। অর্থাৎ সম আয়তন যে কোনো গ্যাসের মধ্যে সমসংখ্যক অণু বর্তমান থাকবে যদি চাপ এবং উষ্ণতাকে না পরিবর্তন করা হয়। ভালো করে দেখে নাও, অণু থাকবে, পরমাণু কিন্তু একই নাও হতে পারে। যেমন এখানে দেখতে পাচ্ছি অক্সিজেনের একটি অণুতে দুটি পরমাণু থাকে, অর্থাৎ 10টি অণু আছে মানে এখানে 20টি পরমাণু। আবার নিয়নের ক্ষেত্রে একটি অণু একটি পরমাণু দিয়ে গঠিত, এখানেও দেখতে পাচ্ছি 10টি পরমাণু আছে। আবার কার্বন ডাইঅক্সাইডের মধ্যে দেখতে পাচ্ছি একটি অণু 3টি পরমাণু নিয়ে গঠিত, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের মধ্যে দেখতে পাচ্ছি 30টি পরমাণু আছে। অ্যামোনিয়ার মধ্যে দেখতে পাচ্ছি 4টি পরমাণু নিয়ে গঠিত একটি অণু, তাহলে 40টি আছে। অন্য দেখতে পাচ্ছি মিথেন একটি অণু 5টি পরমাণু নিয়ে গঠিত, এখানে 50টি পরমাণু আছে। অর্থাৎ গ্যাসের মধ্যে পরমাণুর সংখ্যা বিভিন্ন হতে পারে কিন্তু অণুর সংখ্যা কিন্তু সবসময় একই হবে। অর্থাৎ একই চাপ ও উষ্ণতায় সমায়তন সকল গ্যাসের মধ্যে সমসংখ্যক অণু বর্তমান। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট তথ্য। এই অ্যাভোগাড্রো প্রকল্পের সাহায্যে আরেকটি ধারণা পাওয়া যায়, এই গ্যাসগুলির মধ্যে যদি একই চাপ ও উষ্ণতায় রেখে যদি প্রত্যেকটি গ্যাসের আয়তনকে বাড়ানো যায় তাহলে অণুর সংখ্যাও কিন্তু প্রত্যেকটি গ্যাসের বেড়ে যাবে। আবার একটি নতুন অণুর সংখ্যা স্থির হয়ে যাবে, যেখানে প্রত্যেকটি গ্যাসের অণুর সংখ্যা আবার সমান থাকবে। এখানে যেমন দেখতে পাচ্ছি প্রতিটি গ্যাসের 10টি করে অণু আছে, সেখানে হয়তো প্রতিটি গ্যাসের 100টি করে অণু থাকতে পারে, আয়তন যদি বাড়িয়ে দেওয়া যায়। একই চাপ ও উষ্ণতায় রেখে আয়তন যদি বাড়ানো যায় কিংবা আয়তন যদি কমানো যায়,
প্রত্যেকটি গ্যাসের ক্ষেত্রে অণুর সংখ্যাও কিন্তু বাড়বে কিংবা কমবে, এবং নতুন একটি অণুর সংখ্যায় গিয়ে সেখানে স্থির হবে, যেখানে প্রত্যেকটি গ্যাসের মধ্যে অণুর সংখ্যা আবার একই থাকবে। অর্থাৎ এক্ষেত্রে গ্যাসের আয়তন এবং অণুর সংখ্যা কিন্তু একে অপরের সমানুপাতিক। আয়তন যদি বাড়ে, আবার একটি নতুন অণুর সংখ্যায় গিয়ে নতুন একটা সংখ্যায় গিয়ে স্থির হয়ে যাবে। এবার আমরা মোল সম্পর্কে একটু ধারণা লাভ করে নেওয়া যাক। আমরা প্রথমে কতগুলি ছবি দেখে নিই। এখানে দেখতে পাচ্ছি একটি মানুষের চোখ, কতগুলি পেন্সিল কিংবা কতগুলি A4 কাগজ। আমরা এখানে মানুষের চোখ বলতে পারি এখানে এক জোড়া চোখ, এক জোড়া মানে আমরা জানি দুটি। পেন্সিলের সংখ্যা দেখতে হচ্ছে 12টি, যাকে বলে আমরা এক ডজন পেন্সিল মানে আমরা জানি 12টি। এক রিম পেপার মানে 500টি। এগুলো আমাদের প্রচলিত হিসেবের মধ্যেই পড়ে। জোড়া মানে 2টি, ডজন মানে 12টি, রিম মানে 500টি। ঠিক সেই রকমই এক মোল মানে এই সংখ্যাটি 6.022 ইন্টু 10⁻23। এত সংখ্যক কণিকাকে এক মোল বলা হয়। অবশ্যই এই কণিকাগুলি হবে আইডেন্টিক্যাল পার্টিকেলস, তার মানে প্রত্যেকটি কণিকা হুবহু একই রকম। এত বড় সংখ্যা 6.022 10⁻23, আসলে এটা কত বড় আমরা দেখিনি। এক মোল মানে ঠিক এই সংখ্যাটিকে বলে 6022, এবং তারপরে প্রায় 20টি শূন্য আছে। একক, দশক, শতক করে গুনতে শুরু করি, তাহলে দেখব আমাদের হিসেবের বাইরে চলেছে এত বড় সেই সংখ্যাটি। সেই ধারণাটি কতটা বড় আমরা একটু অন্য অ্যানালজির মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরে নিই একটি পৃথিবীকে যদি এই টেনিস বল যে পাওয়া যায়, যে সফট বল বা টেনিস বল বলা যায়, এক মোল, অর্থাৎ এই সংখ্যাটি, এত বড় সংখ্যাটি, এত সংখ্যক যে টেনিস বল দিয়ে যদি ঢেকে দেওয়া যায়, তাহলে দেখা যায় সম্পূর্ণ পৃথিবীতে কিন্তু সেই টেনিস বলের মধ্যে ঢাকা পড়ে যাবে। পৃথিবীটা কতটা বড় ভেবে নাও, আর টেনিস বল কতটা ছোট, কিন্তু সেই এক মোল এত সংখ্যক যদি টেনিস বল দিয়ে ঢেকে দেওয়া যায়, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ ঢেকে ফেলা যাবে। কিংবা আমরা এরকম ভাবি পৃথিবীর ওজন অনেক বেশি হবে। কতটা বেশি হবে তার একটা ধারণা লাভ করা যায়। টেনিস বলই ধরে নাও, সেই টেনিস বল যদি এত সংখ্যক হয়, অ্যাভোগাড্রো সংখ্যক হয়, সেই অ্যাভোগাড্রো সংখ্যক টেনিস বলকে যদি আমরা একটা দাঁড়িপাল্লা রাখি, তাহলে দেখব সেটা পৃথিবীর ওজনের প্রায় সমান হয়ে যায়। মোল বলতে এত বড় একটা সংখ্যা। হ্যাপি মোলস ডে। এই সংখ্যাটায় দেখো একটা ধাঁধার মতো অঙ্ক আছে মনে হবে। 6 2 10 23। দেখে যেন মনে হচ্ছে না 10 হচ্ছে কোনো একটি মাসের সংখ্যা বলা হচ্ছে যেন। মাস বলতে অক্টোবর মাস, আর 23 অক্টোবর মাসের যেন 23 তারিখ সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এই সময়টাকে আমরা মোলস ডে হিসেবে সেলিব্রেট করি। এত বড় সংখ্যাটি আবিষ্কার করেছেন অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়, পরে আমরা জানব। এই সংখ্যাটিকে আমরা সেলিব্রেট করি মোলস ডে হিসাবে। প্রতি বছর 23শে অক্টোবর সকাল 6টা 2 মিনিট থেকে সন্ধে 6টা 2 মিনিট পর্যন্ত আমরা মোলস ডেকে সেলিব্রেট করি। যাই হোক, একটা অন্য ইনফরমেশান হলো, এক মোল যে আইডেন্টিক্যাল পার্টিকেলস কারা হতে পারে। এক মোল পরমাণু বলতে পারি এত সংখ্যক, এক মোল অণু বলতে পারি, এক মোল আয়ন বলতে পারি, এক মোল ইলেকট্রন, প্রোটন কিংবা এক মোল নিউট্রনও বলা যেতে পারে। মানে এত সংখ্যক সংখ্যাটাকে বলা হয় এক মোল। এক মোল পরমাণু বলতে এত সংখ্যক পরমাণু, এক মোল অণু বলতে এত সংখ্যক অণু, এক মোল আয়ন বলতে ওই সংখ্যা এত সংখ্যক আয়নকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এই মোল কথাটি ইংরাজি মানে মোল কথাটি হচ্ছে একটি ল্যাটিন শব্দ, যার অর্থ হিপ বা স্তূপ। বিজ্ঞানী অসওয়াল্ড প্রথম এই কথাটিকে ব্যবহার করেন। স্তূপই বটে, অনেক এত বড় সংখ্যা এক জায়গায় থাকলে একটা স্তূপ আকৃতি তৈরি হয়।
অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো নাম্বার। বলা হয় কার্বন সমস্থানিকের C612 এই যে আইসোটোপ আছে, আইসোটোপের যদি 12 গ্রাম নেওয়া হয় তার মধ্যে যে কটি পরমাণু আছে কার্বনের সেই সংখ্যাকেই বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। আমরা একটু দেখে নিই, বুঝে নিই ব্যাপারটা কী। আমরা একটা ওজন করছি 12 গ্রাম কার্বন। এই 12 গ্রাম কার্বনের মধ্যে যে কটি কার্বন পরমাণু আছে সেই সংখ্যাটাকে বলা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। আমরা জানি কার্বনের 3টি আইসোটোপ পাওয়া যায়। আইসোটোপ বলতে কি, আমরা কার্বনের একটি পরমাণু, যে নিচের অংশটাকে আগেই আমরা পড়েছি, এটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, মানে যে কটি প্রোটন আছে, আর ওপরটাকে বলা হয় ভর সংখ্যা, যেখানে প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। কিন্তু দেখা যায় কার্বন পরমাণুর মধ্যে, সকল কার্বন পরমাণুর মধ্যে নিউটন সংখ্যা সমান থাকে না। তার ফলে প্রোটন সংখ্যা প্রত্যেকের ক্ষেত্রে একই থাকলেও নিউটন সংখ্যা আলাদা হওয়ার জন্য এদের পরমাণুগুলির ভর সংখ্যাও আলাদা হয়ে যায়। যাদের প্রোটন সংখ্যা একই তাদেরকে বলা হয় আইসোটোপ বা সমস্থানিক। এর মধ্যে আমরা C612 এই যে আইসোটোপটাকেই নেওয়া হবে। অর্থাৎ এই পরমাণু, এত বড় দেখাচ্ছে নিশ্চয়ই নয়, অনেক ছোট, আমি বড় করে দেখাচ্ছি। এই পরমাণু যদি নেওয়া হয়, এই পরমাণুর মধ্যে যদি 12 গ্রাম নেওয়া হয়, তাহলে যত সংখ্যক এই পরমাণু থাকবে সেটাই হবে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা। অর্থাৎ এর মধ্যেই আছে এই C612 কার্বন পরমাণু। সেই সংখ্যাটা কত, অ্যাভোগাড্রো সংখ্যার মান বার করা গেল। আশ্চর্য ব্যাপার, সেটাও দেখা গেল সেই মোল সংখ্যারই সমান পাচ্ছি, 6.023 × 10⁻23। এই সংখ্যাটি আবিষ্কার করেন বিজ্ঞানী মিলিকান। অর্থাৎ কী বোঝা গেল, যে 12 গ্রাম পরিমাণ কার্বন বলতে বোঝানো হয় ওই অ্যাভোগাড্রো সংখ্যক 6.023 × 10⁻23, এত সংখ্যক C612 যে আইসোটোপে আছে, সেই আইসোটোপে অত সংখ্যক কার্বন পরমাণুর ওজনকেই বলা হচ্ছে 12 গ্রাম কার্বন। অর্থাৎ এই সংখ্যাটাই তো মোল, তাহলে 1 মোল কার্বন পরমাণু, 1 মোল কার্বন পরমাণু ওজন 12 গ্রাম, এই ধারণা পাওয়া গেল। তাহলে দেখা গেল যে 1 মোল আর অ্যাভোগাড্রো সংখ্যা একই, তার মান হচ্ছে 6.023 × 10⁻23। মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আসে এটা। তাহলে দেখা গেল অ্যাভোগাড্রো এই মোল তাহলে কাকে বলছে। তাহলে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে এই অ্যাভোগাড্রো সংখ্যক কণিকা থাকতে পারে, আমি এখানে পরমাণু দিয়ে দেখিয়েছি, পরমাণু হতে পারে, এখানে অণু হতে পারে এত সংখ্যক আয়ন হতে পারে, ইলেকট্রন হতে পারে, প্রোটন হতে পারে, নিউট্রন হতে পারে। অ্যাভোগাড্রো সংখ্যক পরিমাণ এই উপাদান কণিকাগুলির মধ্যে যে কোনো একটি থাকলে তাকেই আমরা বলবো 1 মোল। অবশ্যই এখানে কার্বন পরমাণু আছে বলে ওজন 12 গ্রাম, অণু বিভিন্ন অন্য কোনো পরমাণু বা অন্য কোনো অণু বা আয়ন বা ইলেকট্রন থাকলে ওজন নিশ্চয়ই 12 গ্রাম হবে না, পাল্টে যাবে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক এই কণিকার পরিমাণটাকে বলা হচ্ছে 1 মোল। ঠিক আছে, বুঝে নিয়েছ? এবার আমরা কতগুলি প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নিই। 1 মোল মানুষ কথাটা কি বিজ্ঞানসম্মত? আমরা যখন মোল ধারণাটি পড়লাম, 1 মোল মানে ওই অ্যাভোগাড্রো সংখ্যক কণিকা বোঝানো হচ্ছে। সেই কণিকাগুলি সম্পূর্ণভাবে আইডেন্টিক্যাল হবে, অর্থাৎ সম্পূর্ণ অভিন্ন, একে অপরের থেকে কোনো অংশেই আলাদা নয়। কিন্তু মানুষ কি একে অপরের একই রকম হয়? আকার, আকৃতি, ওজন কখনোই হয় না। সেজন্য 1 মোল মানুষ কথাটি বলা বিজ্ঞানসম্মত নয়। দ্বিতীয় প্রশ্ন, 1 মোল শব্দটি ব্যবহার করার সময় পদার্থের উপাদান কণিকার উল্লেখ করা অবশ্যই প্রয়োজনীয় কেন? 1 মোল অর্থাৎ 1 মোল মানে ওই 6.023ও হতে পারে, 2ও হতে পারে, × 10⁻23 এই সংখ্যাটিকে বলা হয় 1 মোল কণিকা। এবং কণিকা বলতে পরমাণু হতে পারে, অণু হতে পারে, 1 মোল আয়ন হতে পারে, ইলেকট্রন, প্রোটন কিংবা নিউট্রন। এই কণিকা উল্লেখ মানে কণিকার নাম উল্লেখ করা হয় এই কারণে, কারণ পদার্থের পরিমাণ পদার্থের উপাদান কণিকার উপরে নির্ভর করে। নিশ্চয়ই 1 মোল পরমাণুর যা ওজন হবে, 1 মোল অণুর ওজন নিশ্চয়ই আরও বেশি হবে। আয়নের ওজন নিশ্চয়ই একই রকম হবে না, বা 1 মোল ইলেকট্রনের ওজন বা 1 মোল প্রোটন বা নিউট্রনের ওজন নিশ্চয়ই একই রকম হবে না।
সকলের ক্ষেত্রেই আলাদা আলাদা হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি 1 মোল পরমাণু অক্সিজেন বলতে 6.023 10^23 এই যে মোল সংখ্যাটি, এত সংখ্যক অক্সিজেন পরমাণু বোঝানো হয়। আবার 1 মোল পরমাণু অক্সিজেন আর 1 মোল অণু অক্সিজেন দুটো জিনিস নিশ্চয়ই একই নয়। 1 মোল অণু অক্সিজেন বলতে বোঝানো হয় ওই অ্যাভোগাড্রো সংখ্যক বা মোল পরিমাণ 6.023 10^23 এতটি অক্সিজেনের অণু। আবার একটি অণু অক্সিজেনের দুটি পরমাণু নিয়ে গঠিত, তাহলে এই মোল সংখ্যাটির দ্বিগুণ অক্সিজেন পরমাণু আছে। তাহলে 1 মোল অণু অক্সিজেন আর 1 মোল পরমাণু অক্সিজেন দুটি কথাটাই কিন্তু একই নয়। ঠিক একইভাবে আমরা বলতে পারি 1 মোল ইলেকট্রন কিংবা 1 মোল প্রোটন কিংবা 1 মোল নিউট্রন কখনোই এরা একই হতে পারে না। সেই জন্য 1 মোল শব্দটি ব্যবহার করার সময় কী কণিকা ব্যবহার করছি সেটা কিন্তু উল্লেখ করা অবশ্যই প্রয়োজন। 1 মোল পরমাণু, 1 মোল অণু, 1 মোল আয়ন, ইলেকট্রন, প্রোটন না নিউট্রন। ঠিক আছে। তৃতীয় প্রশ্ন, দুটি অনুরূপ জারে একই চাপ উষ্ণতায় CO2 কার্বন ডাইঅক্সাইড ও NO নাইট্রিক অক্সাইড গ্যাস আছে, কোন জারে বেশি সংখ্যক পরমাণু আছে এবং কেন? কার্বন ডাইঅক্সাইডের যে অনুভাবী অণুর মধ্যে একটি অণুতে 3টি পরমাণু আছে, একটি কার্বন, 2টি অক্সিজেন। আর নাইট্রিক অক্সাইডের একটি অণুতে 2টি পরমাণু আছে, একটি নাইট্রোজেন, অন্যটি অক্সিজেন। এখন দুটি অনুরূপ জারে একই চাপ উষ্ণতায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং নাইট্রিক অক্সাইড গ্যাস রাখা আছে। যেহেতু অনুরূপ জার, উভয়ের আয়তন সমান হবে, অর্থাৎ অ্যাভোগাড্রো সূত্র অনুসারে একই চাপ উষ্ণতায় সমায়তন সকল গ্যাসের মধ্যে সমসংখ্যক অণু বর্তমান। এখানে চাপ উষ্ণতা তো একই আছেই, আয়তনও একই হয়ে গেল, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড অণু সংখ্যা এবং নাইট্রিক অক্সাইডের অণুর সংখ্যা নিশ্চয়ই সমান হবে। ধরে নিই সেটি N। এখন একটা কার্বন ডাইঅক্সাইডের অণুতে অক্সিজেন পরমাণু থাকছে 2টি, আর একটা নাইট্রিক অক্সাইডের অণুতে অক্সিজেন পরমাণু থাকছে 1টি। তাহলে N সংখ্যক কার্বন ডাইঅক্সাইডের অণুতে অক্সিজেনের পরমাণু থাকবে 2N, দ্বিগুণ হয়ে যাবে N এর। আবার নাইট্রিক অক্সাইডে অক্সিজেন পরমাণু সংখ্যা N থাকবে, কারণ একটি অণুতে একটি পরমাণু থাকে, তাহলে N সংখ্যক নাইট্রিক অক্সাইডের অণুতে N পরমাণু থাকবে। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের মধ্যে বেশি সংখ্যক অক্সিজেন পরমাণু আছে। তৃতীয় প্রশ্নটি, একই চাপ উষ্ণতায় 3 লিটার কার্বন ডাইঅক্সাইড, 4 লিটার ক্লোরিন, 6 লিটার হাইড্রোজেন গ্যাস, 5 লিটার নাইট্রোজেন, 2 লিটার সালফার ডাইঅক্সাইড গ্যাস আছে। কোন গ্যাসে বেশি সংখ্যক অণু আছে আর কোন গ্যাসে কম সংখ্যক অণু আছে? আচ্ছা, অ্যাভোগাড্রো সূত্র বা প্রকল্প থেকে আমরা জানি একই চাপ উষ্ণতায় সমায়তন সকল গ্যাসের মধ্যে সমসংখ্যক অণু বর্তমান। অর্থাৎ উষ্ণতা এবং চাপ যদি একই রাখা হয়, তাহলে সমান আয়তনের যদি গ্যাস নেওয়া হয় তাহলে সমসংখ্যক অণু বর্তমান। আয়তন যদি প্রত্যেকটা গ্যাসের সমান থাকে তখনই অণুর সংখ্যা সমান থাকবে। এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি গ্যাসের আয়তন কিন্তু আলাদা আছে, অর্থাৎ যে গ্যাসের আয়তন বেশি, অর্থাৎ এখানে 6 লিটার হাইড্রোজেন গ্যাসের, সেখানে অণুর সংখ্যাও নিশ্চয়ই বেশি হবে। আবার যে গ্যাসের আয়তন কম নেওয়া আছে, আমরা যেখানে পাচ্ছি 2 লিটার সালফার ডাইঅক্সাইড গ্যাস, সেখানে নিশ্চয়ই সালফার ডাইঅক্সাইড অণুর সংখ্যাও কম হবে। অর্থাৎ গ্যাসের আয়তন এবং অণুর সংখ্যা একে অপরের সমানুপাতিক যখন গ্যাসের চাপ এবং উষ্ণতা স্থির থাকে, কোনো পরিবর্তন না হয়। আচ্ছা, এই প্রসঙ্গে একটা প্রশ্ন, অ্যাভোগাড্রো সংখ্যার মান গ্যাসের চাপ এবং উষ্ণতার উপরে কি নির্ভর করে বা পরিবর্তিত হয়? অ্যাভোগাড্রো সংখ্যার মান গ্যাসের চাপ এবং উষ্ণতার উপর নির্ভর করে না। ধরুন একটি গ্যাসের মধ্যে, একটি জারের মধ্যে একটি গ্যাস আছে, অনেক অণু আছে, সেখানে চাপ এবং উষ্ণতা আছে, একই একটা নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় রাখা আছে। এখন এই চাপ এবং গ্যাস যেহেতু আছে, গ্যাসের যেহেতু একটি বায়বীয় পদার্থ এবং সেটি একটি ঢাকনা দিয়ে আটকানো আছে, আমি সেই পাত্রের যেখানে গ্যাস রাখা আছে তার চাপ এবং উষ্ণতা পরিবর্তন করি, সেক্ষেত্রে একটি অণু যদি বাইরে না বেরিয়ে আসে বা কোনো অণু প্রবেশ না করে, কোনো গ্যাস যদি না প্রবেশ করে, তাহলে সেই পাত্রের মধ্যে রাখা গ্যাসের ভর এবং অণুর সংখ্যায় কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ উষ্ণতা এবং চাপের পরিবর্তনের ক্ষেত্রে
গ্যাসের অণুর সংখ্যা কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না। আর অ্যাভোগাড্রো সংখ্যার মান চাপ এবং উষ্ণতার উপর নির্ভর করে। অ্যাভোগাড্রো সংখ্যা, এই সংখ্যা গুরুত্ব কতটা? বিজ্ঞানের বিভিন্ন শাখায় অ্যাভোগাড্রো সংখ্যা গুরুত্ব আলোচনা করো। অ্যাভোগাড্রো সংখ্যা 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যা আমরা জানি 6.023 × 10⁻23। কেউ এটাকে 6.022ও লেখে, অসুবিধা নেই, ঠিকই আছে, 6.023 বা 6.022। যাই হোক, রসায়নবিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যা গুরুত্ব। কোনো পদার্থের একটি অণু বা পরমাণুর প্রকৃত ভর নির্ণয়ের ক্ষেত্রে অ্যাভোগাড্রো সংখ্যা আমরা প্রয়োগ করি। যেমন আমরা পরবর্তীকালে দেখব যে একটি পরমাণুর ভর গ্রাম পারমাণবিক ভর এবং অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে একটি পরমাণুর ভর পাওয়া যায়। ঠিক তেমনি একটি অণুর ভর বার করার সময় গ্রাম আণবিক ভর অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা পাবো। বা কোনো পদার্থের নির্দিষ্ট ভরে কতগুলি পরমাণু বা অণু আছে তা কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে জানা যায়। আবার অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে কোনো মৌল বা যৌগের গ্রাম পরমাণু, গ্রাম অণু, পারমাণবিক ভর বা আণবিক ভরও কিন্তু মান জানা যায়। এসটিপিতে অর্থাৎ প্রমাণ চাপ ও উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের গ্যাসে আয়তন করে 1 মোল অণু গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। এটাও কিন্তু অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে জানা যায়। কোনো কঠিন পদার্থের ঘনত্ব এবং গ্রাম পারমাণবিক ভর জানা থাকলে মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের আসন্ন মান নির্ণয় করা যায়। পদার্থবিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার অবদান অনেক। সার্বজনীন গ্যাস ধ্রুবক আর আমরা পরবর্তীকালে শিখব পিভি = nRT আদর্শ গ্যাস সমীকরণ, সেখান থেকে সার্বজনীন গ্যাস আর এবং বোলজম্যান ধ্রুবক কেবি এর মান কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে নির্ণয় করা যায়। কেবি = R/Na, এর মানটা হয় 1.38 × 10⁻23 জুল পার কেলভিন। অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে নির্ণয় করা যায়। কিংবা কোয়ান্টাম পদার্থবিদ্যায় পদার্থের ক্লাসের গঠন সংক্রান্ত পদার্থবিদ্যার ক্ষেত্রে অ্যাভোগাড্রো সংখ্যার ধারণা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যেই একটি ইলেকট্রনিক চার্জ এবং 1 ফ্যারাডের মধ্যে সম্পর্ক জানা যায়। আমরা জানি যে 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব পার মোল হয়ে থাকে, অর্থাৎ 1 মোল ইলেকট্রন 96,500 আধান, নেগেটিভ আধান বহন করে থাকে। অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে আমরা গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব নির্ণয় করতে পারি। দেখা যাচ্ছে বাষ্প ঘনত্ব সমান আণবিক ভরের অর্ধেক, আণবিক ভর নির্ণয় করে বাষ্প ঘনত্ব নির্ণয় করতে পারি। জীববিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব অপরিসীম। উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অত্যন্ত আবশ্যকীয় উপাদান হচ্ছে ক্লোরোফিল। সেই ক্লোরোফিলের মধ্যে 2.68% ম্যাগনেসিয়াম থাকে। 1 গ্রাম ক্লোরোফিলে কতগুলি ম্যাগনেসিয়াম পরমাণু আছে তা অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে নির্ণয় করা যায়। এমনকি ডিএনএ এবং আরএনএ প্রভৃতি আণুবীক্ষণিক জৈব বস্তুর গঠন এবং রাসায়নিক বিশ্লেষণে অ্যাভোগাড্রো সংখ্যার প্রয়োগ করা হয়ে থাকে। তাহলে বিজ্ঞানের বিভিন্ন শাখায় রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা এবং জীববিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব অপরিসীম। আচ্ছা, এখানে একটা কথা, আমরা বলি অ্যাভোগাড্রো প্রকল্প, তাহলে কি সূত্র বলি না কেন? অ্যাভোগাড্রো সূত্র এবং প্রকল্প দুটো কি একই জিনিস? প্রকল্প সূত্রের মধ্যে পার্থক্য কী? প্রকল্প বা হাইপোথিসিস, সূত্র থিওরি। প্রকল্প বলতে বোঝানো হয় যে তথ্যের ব্যাখ্যা প্রত্যক্ষভাবে পরীক্ষার সাহায্যে নির্ণয় করা যায় না, শুধুমাত্র অনুমান করতে হয়, তাকেই বলা হয় প্রকল্প। যেমন অ্যাভোগাড্রো প্রকল্প, সরাসরি কোনো প্রমাণ নেই। আবার সূত্র বলা হয় বিভিন্ন তথ্য প্রযুক্তি দিয়ে বিচার করে হাত নাতে পরীক্ষা করে সাধারণ নিয়মে উপনীত করা হয়, সেটাই হচ্ছে আমাদের সূত্র। যেমন নিউটনের গতিসূত্র আমরা জানি। অ্যাভোগাড্রো প্রকল্পের অনুসিদ্ধান্তগুলি কী কী দেখে নেওয়া যাক। আমরা প্রথমেই দেখে নেই নিষ্ক্রিয় গ্যাসগুলি ছাড়া অন্যান্য সকল মৌলিক গ্যাসগুলি সকলে দ্বিপরমাণু, যেমন অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন সকলেই দ্বিপরমাণু। গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব গ্যাসীয় বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়।
যেমন আমরা দেখতে পাচ্ছি যে বাষ্প ঘনত্ব সমান আগে আমরা দেখেছি আণবিক গুরুত্ব বা ডিভাইডেড বাই 2, অর্থাৎ আণবিক ভর সমান সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব। এবং তৃতীয়ত এসটিপিতে সকল গ্যাসের আণবিক আয়তন হয় 22.4 লিটার এসটিপিতে, অর্থাৎ প্রমাণ চাপ ও উষ্ণতায়। এগুলো হচ্ছে অ্যাভোগাড্রো অনুসিদ্ধান্ত, প্রত্যেকটাই হচ্ছে সঠিকভাবে প্রমাণিত হয়েছে।